দীর্ঘ 15 বছর এই ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। এখন তারই একটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে মানুষের অধিকার মানুষ ফিরে না পায়। আচ্ছা, রহিন হোসেন প্রিন্স, মোশাররফ হোসেন শেষ যে কথাটি বলেছেন যে আগেও ভোটের অধিকার ছিল না, এখন ভোটের অধিকার না দেওয়ার কোনো গন্ধ হয়তো উনি পাচ্ছেন, আসলে কি ব্যাপারটা এমন? সরকারের পক্ষ থেকে তো এমন কথা বলা হয়নি এখনো পর্যন্ত। না, কিন্তু আমি বলি যে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশনকে বলা না হচ্ছে যে তুমি বা আপনারা ওই সময় শিডিউলটা ঘোষণা করেন, আপনি শিডিউল ঘোষণা না পর্যন্ত আমরা আশ্বস্ত হতে পারছি না, প্রথম কথা। এমনকি আপনি শিডিউল ঘোষণার পরেও নির্বাচন না হওয়া পর্যন্ত আশ্বস্ত না হওয়ারও কিন্তু অনেক কারণ থাকবে। কেন জানেন? এই যে দেখেন, আমরা অন্ততপক্ষে এই একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরও আমরা কিন্তু সবাই মিলে যে এই মুহূর্তে একটা নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় যাক, তারপরে যার যার কথা বলবো সেইখানে ঐক্যমত হইতে পারে নাই। তা আমরাই তো সংকটগুলো, এই যে নতুন দলের যে বক্তব্য একটু আগে আমরা আলোচনা করলাম সেইটাই দেখলেন। আর আমাদের নানা ধরনের অপশক্তি তো আছে যারা আমাদেরকে পেছনে টেনে ধরতে চায়। সুতরাং যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হচ্ছে এবং নির্বাচন না হচ্ছে, প্রতি মুহূর্তে কিন্তু এই সংকট থেকে যাবে বলে আমি মনে করছি। এবার আপনি সুযোগ দিল অন্য দিয়ে একটা কথা বলতে পারি। দেখুন, এই যে আলোচনাটা আসলো, এক কথায় পরিষ্কার, আমিও বলেছি, উনিও বলেছেন, মোশাররফ ভাই বলেছেন যে তারা আগামী আমরা যে এইবার যে গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে গণ অভ্যুত্থান করলাম, অনেক ক্ষেত্রে সেইটাকে বাধাগ্রস্ত করে বরঞ্চ নতুন নতুন সংকট তৈরির দিকে যেতে পারে। কেন? আপনি দেখবেন এইবারের গণ অভ্যুত্থানের পর আপনি দেখেন মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অনেকে প্রচেষ্টা নিল, ৭২-এর সংবিধানকে বিতর্কিত করার প্রচেষ্টা নিল। আপনি দেখবেন এখনও পর্যন্ত যে এই দেশটাকে যাতে ফেল স্টেট হয় এবং নানা ধরনের ঘটনা ঘটে সেইগুলো কিন্তু রয়ে গেছে। কিন্তু আমি দেখলাম যে এই ছাত্র বন্ধুরা তারা কি আলোচনা তুলল। আমি যদি তাদের বক্তব্যটা আমি একটু, যেটা আমি বললাম পড়েছে, তারা বলল যে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম এবং যে গণতন্ত্রের কথা বলেছিলাম, এই গণতন্ত্রের লড়াই আমাদের প্রতিনিধিত্ব করতে। খুব কারেক্ট। সংকটের মধ্যে তারা বলছে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছে, এই বিভিন্ন মদ দমন, গুম, বিচারবহিত হত্যাকাণ্ড, দুর্নীতি, অর্থ পাচার, ঠিকই তো, কারেক্ট। এইটার জন্য তারা বলেছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। আমি জানি না নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি, কিন্তু সহজে যদি বুঝে থাকি যে ওকে, এটা তারা বলতেই পারে। আমরাও বলি যে বিভিন্ন সময় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা পারে নাই, সুতরাং আমি যে রাজনৈতিক দল করছি, আমার এই হচ্ছে ম্যানিফেস্টো, আমাকে ভোট দাও, আমি এই দায়িত্ব পালন করবো। তা সে তো আমার অধিকার আছে। তাহলে সেইটা করার জন্য তো আপনার এই কাজগুলো করার দরকার নাই। কেন? ওই যে মোশাররফ ভাই খুবই কারেক্টলি অনেকগুলো কথা বলেছে, কারণ আলোচনা তো পিসমিল। এই সংবিধান আমি তো বলেছি তার ত্রুটি আছে, সেটা আমরা অসম্ভব দূর করতে হবে। এই সংবিধানে বলা নাই যে, বলা তো আছেই, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরাই দেশ শাসন করবে, বলা আছে না? আচ্ছা, আরেকটা দিক, তাহলে হচ্ছে কি? তাই হচ্ছে না। তাহলে তো লেখা থাকলেই হয়, তা তো না। আচ্ছা, আরেকটা কথা শুনে রাখেন, সংবিধানে কিন্তু লেখা আছে যে কোনো অনুপার্জিত আয় ভোগ করার অধিকার কারণ নাই। কিন্তু আপনি বলেন টাকা পাচার, দুর্নীতি কোথায়? নাই। তাহলে খালি লেখা দিয়ে তো হয় না, তাহলে এইটাকে ধরে অনুশীলন, তাও হয়টা কি? এখন আপনি আবার একটা সরলীকরণ করতে পারি, কথার কথা অনেকে ওরা বলে, আচ্ছা সবাই মিলে এক হলে হয়ে যাবে। সবাই মিলে তো এক হলে হয় না রে ভাই। কারণ কথাটা একটু জানি না উদাহরণটা কেমন হবে। ধরুন আপনি যখন একটা রিক্সায় চড়বেন, পারি দুর্নীতিগুলো বন্ধ করতে পারি, তাহলে সেরকম জায়গায় যেতে পারবো। কিন্তু আমরা তো এক হতে পারবো না। কেন? সহজ কথা, ধরুন আমি তো মনে করি প্রত্যেকের চাওয়া পৃথক। আমি তো মনে করি যে এই যে ধরনের সংস্কারের কথা ওঠে, আরে কমিউনিস্ট পার্টি তো বহুদিন ধরে বলতেছে সমাজতন্ত্র ছাড়া মুক্তি নাই, তার জন্য বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন করতে হবে, মানে বড় বড় সংস্কার। ওই যে ছোট সংস্কার, বড়, আমাদের কমিউনিস্ট পার্টি মনে করি বড় সংস্কার ছাড়া কিছু হবে না। কিন্তু তাকে আমি জোর করে এখন করবো না, আমি ম্যান্ডেট পাওয়ার পরে করতে চাই। ক্লিয়ার? তারপরে যেমন ধরেন যে এই ধরনের কথা ওঠে, অনেকে তো খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, অনেকে তার জাতীয়তাবাদী অংশ নিয়ে করতে চায়, তারা তো দফা আছে। তাহলে সমাধান কোথায়? আপনি তো জোর করে সমাধান করতে পারবেন না। সমাধান একটাই, জনগণের কাছে ফাইনালি যেতে হবে। নতুনদের রাজনৈতিক দলটি এসেছে, তাদেরকে শুভকামনা রাজনৈতিক নেতৃবৃন্দ জানিয়েছেন। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাদেরকে নিবন্ধন পেতে হবে। যেমন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই তো নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের নিবন্ধন নিতে হবে। নিবন্ধনের যেসব শর্ত পূরণ করা দরকার সেগুলো পূরণ করবে।
তাতে কি আপনি মনে হয় যে ডিসেম্বরের মধ্যে এই সব কিছু করে নির্বাচনে তাদের অংশগ্রহণ বা সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব? এখন আপনি যে একটি কথা বলেছেন, আপনি তো গণতন্ত্রে বিশ্বাস করেন, আমরা তো গণতন্ত্রের জন্য সংগ্রাম করি, একটা দলের জন্য কিন্তু নির্বাচন বসে থাকবে? এই প্রশ্ন তো জনগণের মাঝে হতে পারে। একটা নতুন দল হয়েছে, ঠিক আছে, তারা তাদের নির্বাচন কমিশনের যে বিধিবিধান আছে, নিয়মকানুন আছে, পূরণ করে তারা নিবন্ধনের জন্য আবেদন করবে, এইটাই নিয়ম। এখন আপনাকে আমি তাই বলি, আমি একটু প্রিন্সিপালের সাথে একটু যোগ করি। আপনি বললেন যে এই নতুন সংবিধান রচনা করতে হবে অথবা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হবে। আমরা কি শুনেছি এই যে বাংলাদেশে যে আমাদের যে প্রতিষ্ঠানগুলির কারণে আমরা এই যে নানা সংকটগুলি আমরা বারবার আমরা এগুলোর মধ্যে নিপতিত হই, সেগুলি সংস্কার বা কিভাবে এগুলিকে কার্যকরী করা যায়, এইগুলি নিয়ে কোনো কথা আমাদের মধ্যে আছে? এদেরকে প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, আমরা সে ব্যবস্থা করি নাই। অথবা কারা কি যোগ্যতায় নির্বাচন কমিশনার হবে সেই ক্রাইটেরিয়া আমরা করতে, এইগুলির দিকে কিন্তু আমরা নাই। আজকে বিচারপতি 10 বছর যদি হাই করে প্র্যাকটিসের বয়স হইলে আপনি বিচারপতি দিতে পারেন, কিন্তু তার প্র্যাকটিসের তার কতটুকু কন্ট্রিবিউট আছে, সে কি খুব ভালো পারফরমেন্স কি ওখানে শো করছে, তার কি কোনো পাবলিকেশন আছে, অথবা কোনো গুরুত্বপূর্ণ মামলায় সে কি রোলটা প্লে করেছে, এই ধরনের কিছু শর্ত অথবা কিছু কন্ডিশন যদি আপনি জুড়ে দেন, হয়তো আমরা পুরো পরিপূর্ণ পাবো না, কিন্তু কিছু তো মানসম্পন্ন আমরা বিচারপতি বলেন অন্য ক্ষেত্রে পাবো। কোনো ক্ষেত্রে আপনার কোনো আলোচনা নেই, আপনি শুধু রিপাবলিক নিয়ে আছেন। আপনাকে যদি এই কয়েক দফা বৈঠক করেছেন, এটা আমি তো ধরেন আমরা তো দলের একটু নিম্ন পর্যায়ের, এখানে তো শীর্ষ নেতা প্রিন্স ভাই আছে, প্রিন্স ভাই এটা তো ভালো বলতে পারে। তবে আমরা যেটা বৈঠক করেছে তারা বিশেষ বিশেষ ইস্যুতে কথা বলেছে, তা ওই ইস্যুতে কথা বলার আলোচনা শুরু করা অপ্রয়োজনীয়, মানে ওই সরি আমি বলি যে আসল আলোচনা হয়নি। ওইটা হয়তো প্রয়োজনীয় ছিল চা খাওয়ার জন্যে, কিন্তু কোনো প্রয়োজনীয় আলোচনা এখনও শুরু হয়নি। আমি এটা খুবই গুরুত্ব এবং খুবই কারেক্ট জায়গায় বলেছেন বিএম মোশাররফ হোসেন, যেটা আমিও একটু কোট করি। 5ই অক্টোবর ওনারা ক্ষমতা নিলেন তো 8ই আগস্ট, সেকেন্ড দ্বিতীয়বার আমাদেরকে ডাকলেন, যদিও ইস্যুটা ছিল ডিফারেন্ট ইস্যু, কিন্তু ওই যে রাজনীতিবিদরা অনেক সময় একটু নাক না গলাইলে ওই যে আপনারাও বা মানুষ বোঝে না, মনে করে যে ওনাদের ডাকলে ওনারা তো কিছু বললো না, কিন্তু আসলে সেটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করে দ্রুত নির্বাচনের কাজটা গ্রহণ করুন। কবে হয়ে গেল বলেন, এবং কাজটাই ওইটা কিন্তু খুবই কারেক্টলি বলছে যে আমরা নির্বাচন কিন্তু কেউ, আমি যদি বুঝে থাকি ওনারাও খালি নির্বাচন চাচ্ছে না, কারণ নির্বাচন ব্যবস্থা তো ফেল করে গেছে, ওর জন্য সংস্কার করে একটা নির্বাচন করতে হবে। সেই আলোচনা দেখেন আপনিও সুনির্দিষ্টভাবে করতে পারছেন না, কারণ আপনার চোখের সামনে আসছে না। ওনারা ডাউস বইও লিখলো, তারপরে এতদিন ধরেও তো আলোচনা করতে পারলো না। ওনারা কথা আছে, যেটা আমি জানি না, যে কথা ছিল যে এই যে 15ই ফেব্রুয়ারিতে যে ওনার ঐক্যমত্য কমিশনের, ওইটাও যদি বলেন ওই যে একটা লাঞ্চিং সেরিমনির মতো আর কি, বুঝছেন, যে আমরা করিলাম, এটা দরকার ছিল না, তো আমরা পত্রিকায় দেখেছিলাম ওনারা 1 তারিখ থেকেও শুরু করবেন শুনেছিলাম, তা আজকে তো কয় তারিখ, 2 তারিখ, কোনো খবর তো পেলাম না, চিঠিও পাইনি। যদিও ওই আলোচনা ওনারা 2-4 দিনে মেলা ভালো সব কিছুর সমাধান হবে তা কিন্তু আমরা মনে করছি না, জনগণ যেন এটা ভুল না বোঝে, সেটা বুঝতে হবে, কিন্তু আপনি গণতান্ত্রিক ধারাটা চলবে, কিন্তু তাহলে সেইটা করার আগেও দরকার কি, আপনি আসেন 1, 2, 3, 4 করে বলেন, ওনারাই বলুক, ঐক্যমত্য কমিশন করছে, আমি এখান থেকে আরও সুনির্দিষ্ট প্রস্তাব দিই, ওনারা এখানে এসে বলুক যে আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে 1, 2, 3, 4 ন্যূনপক্ষে এই 25টা পয়েন্ট ছাড়া সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে না, কোনো প্রবলেম নেই। তাহলে এইটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে কথাটা আমাদের কমপ্লিট হয়ে আছে সেটাকে উনি গ্রহণ করুক। এই কয়টার মধ্যে যে কথাগুলোকে আমরা ঐক্যমত্য হব তিনি সেইটাকে গ্রহণ করেই নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করুক, কারণ এইগুলো করতে 15 দিন সময় লাগার কথা না। আমি তো 15 দিন দেখি না, বিশেষ করে নির্বাচন ব্যবস্থার সংস্কার। একটা আরও উদাহরণ দিই, কংক্রিট উদাহরণ দিই, ওনার সামনে পরিষ্কার করে বলি। ধরেন আমাদের অনেকগুলো পয়েন্টে তখন এগুলো আলাপ আলোচনা করে আমরা তো কাছাকাছি আসলে তখন ঐক্যমত্য হব। তাহলে এখন দরকার হচ্ছে কি, আপনি কিভাবে সবার ভোটের অধিকার নিশ্চিত হবে, কিভাবে সবাই ভোট কেন্দ্রে যেয়ে নির্ভয়ে ভোট দিতে পারবে, ভোটটা ঠিকমতো গোনা হবে, প্রচার হবে, কিভাবে টাকার খেলা বন্ধ হবে এবং সবাই যোগ্যতা থাকলেই যাতে দাঁড়াইতে পারে, টাকা নাই এজন্য যেন সে দাঁড়াইতে না পারে, নির্বাচনে দাঁড়ালে যাতে পেশি শক্তি ভয়ের রাজত্ব কায়েম না হয়, কোনোভাবে যাতে ম্যানিপুলেশন না হয়। নির্বাচনের এই জায়গায় 1% ভোট, হ্যাঁ ওই পয়েন্টটা যদি বলি, স্বাক্ষরের দরকার, আমি কাকে ভোট দেবো না দেবো তো গোপন না, এটা গোপন বিষয়, গোপন বিষয় আমি চাই কিভাবে, আর স্বতন্ত্রদের ওইটা প্রয়োজন নাই। তো ওই যে বললাম এগুলো কিন্তু ইজি হয়ে যাবে, একসাথে বসেন দেখবেন যে আমরা মেজরিটি কি মনে করছি, আপনি ইয়েস
করে এটা দিয়ে দেন। মানে আমি বলছি যে এই ধরনের বিষয়, কিন্তু আপনি বড় বড় বিষয় আরও ভালো আলোচনার সময় দিতে হবে। তাহলে এগুলো নির্ভর করছে আপনার ইচ্ছার উপরে। তাহলে আজকে যারা এত অন্য অন্য কথা বলছে, আমি তো মনে করি তারা এই যে ধরেন এই যে আমরা এত বড় ঘটনা যেটা ঘটালো, আপনি যদি বলেন ভাই, আমি যেমন আজকে একটা আমার খুবই মানে কি বলে পণ্ডিত এক ব্যক্তির সাথে আলোচনা, উনি আমাকে বললেন যে দেখেন প্রিন্স, আমি কিন্তু ভাই সহজে বুঝেছি মানুষ 3টা জিনিস চেয়েছিল। আমি কি চেয়েছিল স্যার? উনি আমার শিক্ষক আমাদের, তা বলে যে মানুষ প্রথমে চেয়েছিল এই স্বৈরাচার যে কোনোভাবে হটাই দাও। যাও। তারপরে কি করে যে কোনোভাবে তারা যে ভোটের অধিকার ধ্বংস করে দিছে, ভোটের অধিকার ফিরে নিয়ে আসো। তা স্যার 3টা। আরেকটা কি? আরেকটা হচ্ছে দুর্নীতি। উন্নয়ন হ্যাঁ হয়েছে, দেখাও গেছে, কিন্তু দুর্নীতি এমন হয়েছে, এই দুর্নীতিটা কিভাবে বন্ধ করা যায়, কাজ করা দরকার। এই 3টাই তো মানুষ চাইছে, আমি এর বেশি কিন্তু বুঝতে পারিনি। আর তোমরা রাজনীতিবিদরা কি করছো এত আলোচনা করে, কেন যে জটিলতা তৈরি করছে আমি কিছু বুঝি না। সেই 3টা কি হয়েছে? ওই যে এই 3টার তো কোনোটাই আপনি বলেন আমাকে, আপনি বলেন যে হ্যাঁ স্বৈরাচার তো আমাকে যদি বলেন, তাহলে আপনি এইগুলো কাল পরশু পারবেন তা না। আপনি তো একটা যখন নির্বাচিত সরকার নাই, একটা হজবরল পরিস্থিতি, আপনি তো কে কার প্রতি ভরসা করে করবে, এবং তার নীতিমালাকে কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে অন্তত পক্ষে প্রথমটা হয়েছে এই 2টা কিভাবে হবে, এই অধিকার আমরা জনগণের উপরে ছেড়ে দিয়ে আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করি, এটাই হবে আমাদের প্রধান কাজ। মোশাররফ হোসেন, 2টি লক্ষ্য অর্জন কত দূর? না, আমি তো প্রিন্স ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে আপনাকে এই যে সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনার শর্ট টাইম একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যা দরকার সেই পদক্ষেপ আপনার দ্রুত গ্রহণ করা উচিত, এক। দ্বিতীয়ত, রাষ্ট্রের এখানে যে এই সুযোগটি ডক্টর ইউনূস সরকারের আছে যে আপনি রাজনৈতিক দলগুলোকে ডেকে একটা কমিটমেন্ট নেওয়া, যেমন যেই কথাটা বারবার বলা হয় যে রাজনৈতিক দলরা ওয়াদা করে কিন্তু ওয়াদা রাখে না। এবার একটা সুযোগ এসেছে রাজনৈতিক দলগুলিকে। কি আছে আপনার মনে হয়? নানা জনের নানা কথা বলা হচ্ছে, যে ওই যে যেমন একটা কথা বলা হচ্ছে যে আমরা শুধু কি একজনকে ক্ষমতায় বসাবার জন্য কি এই আন্দোলন করেছি। এই সকল কথাকে আন্দোলন কি বেসিক্যালি আপনার শেখ হাসিনা পতন হবে এইটাও তো আমরা যদি আপনার আবু সাইদ মৃত্যুর পর রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়েছে, এর আগে কি রাজনৈতিক দলগুলি ছাত্র দলকে সমর্থন দিয়েছে? কিন্তু প্রকাশ্যে নেমেছে কখন? যখন আবু সাইদের মতো একটা জঘন্যতম ঘটনা যখন এই সরকার ঘটিয়েছে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এই সরকারের পতনের এক দফা আন্দোলন শুরু করেছে। তো সুতরাং আপনাকে তো আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাকি কি কি সংকট আপনার সমাধান করা দরকার সেগুলির ব্যাপারে আপনার দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের জন্য আপনার একটা কমিটমেন্ট দরকার, রাজনৈতিক ঐক্যমত যেটাকে আমরা বলি সেই ঐক্যমতটা দরকার। তাইলে আমার মানে এই সংকট থেকে আমরা শেষ করি আলোচনা। আরে ভাই, রাখবে কি রাখবেন এগুলো জনগণের উপরে ছেড়ে দেবো। তবে এইবার আমি ওনার সাথে ওই পয়েন্ট আবার বলছি, আমরা কতগুলো বিষয় যদি ঐক্যমত্য হতে পারি সেটা আমরা সবাই মিলে আরেকবার চেষ্টা করি আমাদের অঙ্গীকার করা এবং জনগণের উপর